কি বুদ্ধি পেয়েছিস রে মিলি? হ্যাঁ মা, ওই নীলপরি তো আমাদেরকে এমনটাই বলেছে। সে অনেক দিন আগের কথা। তখন এক গ্রামে মিলি আর মিতু নামে দুই বোন বাস করত। বাড়িতে ওদের অসুস্থ মা মনিকা। কই রে মা মিলি আর মিতু, এদিকে আয়, আমাকে যে কাজে বের হতে হবে। মা, তুমি তো অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাবে কিভাবে? অসুস্থতা নিয়ে তো আর বসে থাকতে পারি না, তাহলে আমাদের পেট চলবে কিভাবে বলতো মা? মা, আমরাও তোমার সাথে কাজ করতে চাই। না রে মা, তোরা এই কাজ করতে পারবি না, তোরা যে এখনো ছোট মানুষ। তারপরেও মা, তুমি কাজ খুবই সাবধানে করবে। অসুস্থ শরীর নিয়ে তুমি কাজে যাও, এটা দেখে যে আমাদের বড় ভয় হয়। ঠিক আছে মা মিতু, আমি নিজের দিকে খেয়াল রাখবো। তোরা বাড়িতেই থাকিস, বেশি দূরে যাস না কিন্তু, আমি কাজে গেলাম। এই বলে মনিকা মোড়লের বাড়িতে কাজ করতে চলে যায়। মোড়ল ছিল খুবই রাগী আর স্বার্থপর স্বভাবের মানুষ। মনিকা বাড়িতে আসতেই মোড়ল বলে, মনিকা, গতদিন তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। আমাদের বাড়িতে তোমাকে আর কাজ করতে আসতে হবে না। কি বলছেন এসব মোড়ল সাহেব? আমি আপনাদের বাড়িতে এত দিন ধরে কাজ করি, আমাকে এভাবে কাজ থেকে বের করে দিতে পারলেন? এমনি এমনি তো তোমাকে আর কাজ থেকে বের করে দিইনি। তোমার বয়স হয়েছে, এখন আর বাড়ির কাজ তোমাকে দিয়ে হয় না। মোড়ল সাহেব, আমাকে তাহলে গত 2 মাসের বেতনের টাকাটা দিয়ে দিন। মেয়ে দুটোকে নিয়ে বড় কষ্টে দিন যাচ্ছে। তুমি যে কাজ করো তাতে আবার বেতনও চাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে কোনো বেতন দিতে পারবো না, তুমি এখন বাড়ির দিকে যেতে পারো। মোড়ল সাহেব, হে আপনি কি বললেন? আমি এতদিন তো আপনার বাড়ির সব কাজই করেছি, তাহলে এখন কেন বেতন দিচ্ছেন না? দেখ মনিকা, এতক্ষণ অনেক ভালো ভালো কথা বলেছে, হ্যাঁ, এবার কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি। না মোড়ল সাহেব, আমি আমার গত 2 মাসের বেতনের টাকা না নিয়ে কিছুতেই যাব না। তাহলে তো এবার তোর কপালে দুঃখ আছে রে মনিকা। এই বলেই মোড়ল মনিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মনিকা কোনো মতে উঠে হাঁটতে হাঁটতে বের হয়ে যায়। লোভী স্বার্থপর মোড়ল আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আমার 2 মাসের বেতন কেড়ে নিল। সৃষ্টিকর্তা এর বিচার অবশ্যই করবেন। এদিকে মনিকাকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে দেখে মিলি আর মিতু দুজনেই বেশ অবাক হয়ে যায়। একি মা, তুমি তো এই একটু আগেই মোড়ল সাহেবের বাড়িতে কাজ করতে গেলে, এর ভেতরেই ফিরে এলেছে। মোড়ল সাহেব আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কি বলছো মা এসব? তুমি অসুস্থ, এর ভেতর তোমার সাথে এমন ব্যবহার করলো? শুধু তাই না, আমার 2 মাসের বেতনের একটা টাকাও এই মোড়ল সাহেব দেয়নি। দুঃখ করো না মা, আমরা আর কোনোদিন ওই মোড়ল সাহেবের কাজ করব না। কিন্তু এখন আমাদের কি হবে? ওই কাজ থেকে যা 2 পয়সা বেতন পেতাম তা দিয়েই তো সংসার চলতো, এখন যে বেতন পাওয়া একেবারেই বন্ধ হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না মা, যে কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। মা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, এতে আমরা খুব সহজেই টাকা রোজগার করতে পারবো। কি বুদ্ধি পেয়েছিস রে মিলি? মা, রতন কাকার জমিতে তো অনেক বেগুন গাছ, সব বেগুন তুলে নিয়ে যাওয়ার পরেও ওখানে বেশ কিছু বেগুন রয়ে গেছে। আমরা ওই বেগুনগুলো তুলে এনে বেগুনি বানিয়ে বিক্রি করব। দেখো, শীতের দিনে এই বেগুনি মানুষ অনেক পছন্দ করবে। খুব ভালো বুদ্ধি করেছিস তো। তাহলে আর দেরি করিস না মা, তাড়াতাড়ি গিয়ে কিছু বেগুন তুলে নিয়ে আয়, আজকে থেকেই আমরা কাজ শুরু করে দেব। মিলি আর মিতু মায়ের কথা মতো রতন কাকার জমিতে এসে পৌঁছায়। জমিতে অসংখ্য বেগুন গাছ। কইরে মিলি, বেগুনের ক্ষেতে তো খুব একটা বেগুন দেখা যাচ্ছে না। আমরা শুধু রতন কাকার জমি থেকে বেগুন তুলবো না, আশেপাশের জমি থেকেও আনবো, তাহলে বেশ কিছু বেগুন জোগাড় হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। চল, আমরা বেগুন তুলতে শুরু করি। এই বলে মিলি আর মিতু বাগান থেকে বেগুন তুলতে শুরু করে।
দুপুর পর্যন্ত তারা এই জমি ওই জমি থেকে অনেক বেগুন সংগ্রহ করে তারপরে বেগুন নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক তখন তাদের সাথে দেখা হয় রতন কাকার। কিরে মিলি আর মিতু, তোদের ব্যাগে কি আছে? কাকা, এই ব্যাগে জমিতে থেকে যাওয়া কিছু বেগুন আছে। বেগুনি করার জন্য আমরা এগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছি। তা এগুলো নিশ্চয় আমার জমি থেকে তুলে এনেছিস। হ্যাঁ কাকা, তোমার জমিতে অনেকগুলো বেগুন রয়ে গিয়েছিল, আমরা সেগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। যা করার করেছিস, এখন সবগুলো বেগুন আমায় দিয়ে যা। আমার চোখের সামনে থেকে আমার ক্ষেতের বেগুন তুলে নিয়ে যাবে, এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এসব তুমি কি বলছো কাকা? আমরা তো শুধুমাত্র তোমার ক্ষেত থেকে বেগুন তুলিনি, অন্য ক্ষেত থেকেও নিয়েছি। দেখ মিতু, এত কথা বলার সময় আমার হাতে নেই। ভালোই ভালোই না দিলে আমি কিন্তু মোড়লের কাছে তোদের নামে নালিশ করব। তখন বুঝতে পারবি চোরের শাস্তি কাকে বলে। মিলি আর মিতু রতনকে সব বেগুনগুলো দিয়ে চলে যায়। ওরা চলে যেতেই রতনের মুখে হাসি ফুটে ওঠে। যাক, আজকে যে একটা দাও মারলাম না, এই বেগুনগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এদিকে মিলি আর মিতু মনের দুঃখে হাঁটতে হাঁটতে একটা বনের ভেতর এসে ঢোকে। দুঃখ করে মিলি মিতুকে বলে, দেখলি তো মিতু, আমরা বিভিন্ন ক্ষেত থেকে বেগুন সংগ্রহ করলাম, অথচ রতন কাকা সব কেড়ে নিয়ে গেল। রতন কাকা আমাদের সাথে কাজটা একদমই ঠিক করেনি। এখন যে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। বেগুনি বানাতে হলে তো বেগুন অবশ্যই লাগবে। ঠিক এই সময় মিতু দেখতে পায় বনের ভেতর একটা জায়গায় বেশ কিছু বেগুন গাছ হয়ে আছে, আর সেখানে ধরে আছে অসংখ্য বেগুন। দেখ মিলি, ওই বনের পাশের বেগুন গাছগুলোতে অনেক বেগুন ধরে আছে। ও মা, তাই তো দেখছি, বনের ভেতর এত বেগুন গাছ এলো কিভাবে? এসব ভেবে আমাদের লাভ নেই, চল আমরা তাড়াতাড়ি গিয়ে বেগুন তুলতে শুরু করি। হ্যাঁ, তাড়াতাড়ি চল, আবার কেউ এসে গেলে নতুন বিপদ হয়ে যাবে। মিলি আর মিতু তাড়াতাড়ি গিয়ে বেগুন তুলতে শুরু করে। ঠিক এই সময় একটা বেগুন গাছের ভেতর থেকে একটা নীল পরী বের হয়ে আসে। কারা তোমরা? না বলে আমার ক্ষেত থেকে কেন বেগুন তুলে নিয়ে যাচ্ছ? আমাদেরকে ক্ষমা করে দাও নীলপরি, আমরা খুবই গরিব। বনের ভেতরে এই বেগুনের গাছগুলো দেখে আমরা বেগুন তুলতে শুরু করেছি, বুঝতে পারিনি যে এগুলো তোমার গাছ। গরিব হওয়ার কারণে তোমাদেরকে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ নীলপরি, আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। আমরা ঠিক মতো খাবার খেতে পারি না। গ্রামের মানুষেরা আমাদেরকে উঠতে বসতে কথা শোনায়। দেখো, আমিও তোমাদের মতো কষ্ট পাচ্ছি। আজ এত বছর যাবৎ আমি এই বেগুন খেতে বন্দী হয়ে আছি, কেউ আমাকে মুক্তি দিচ্ছে না। আমরা তোমাকে মুক্তি দেব পরি, বলো কি করতে হবে আমাদের। দূরে তাকিয়ে দেখো, একটা বট গাছ আছে। ওই বট গাছের গোড়ায় এক হাত মাটি খুঁড়লে একটা কৌটো পাবে। সেই কৌটার ভেতরে হলুদের গুঁড়া আছে। ওইগুলো এনে আমার গায়ের ওপর ছিটিয়ে দিলেই আমি মুক্তি পাবো। তুমি কোনো চিন্তা করো না পরি, আমরা এখনই তোমার মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে মিলি আর মিতু পরীর কথা মতো বট গাছের গোড়ায় খুঁড়ে সেই হলুদের গুঁড়ো নিয়ে আসে। এরপরে নীলপরীর গায়ে ছিটিয়ে দিতেই ওর শরীর থেকে একটা কালো ছায়া বের হয়ে যায়। সত্যি তোমরা অনেক ভালো মেয়ে, আজকে আমি তোমাদের কারণেই মুক্তি পেলাম। তোমাদের কাজে খুশি হয়ে আমি তোমাদেরকে একটা বেগুনের চারা দিচ্ছি। কিন্তু নীলপরি, এই একটা বেগুনের চারা দিয়ে আমরা কি করব? এটা কোনো সাধারণ বেগুনের চারা না, এটাকে নিয়ে বাড়ির উঠানে লাগাবে। কাল সকালেই দেখতে পাবে এই বেগুন গাছে সোনার বেগুন ধরেছে। তোমাকে অনেক ধন্যবাদ নীলপরি, তুমি আমাদেরকে অনেক বড় উপকার করলে। মিলি আর মিতু পরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চলে যায়। এদিকে পরীও বেগুনের ক্ষেত থেকে মুক্তি পেয়ে চলে যায়। এদিকে ওদের প্রতিবেশী রতনের বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
পোড়া বাড়ির সামনে বসে কাঁদতে থাকে রতন। হায় 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 হায়, এ আবার কি সর্বনাশ হয়ে গেল! এত স্বাদের বাড়িটা পুড়ে ছাই হয়ে গেল। মিলি আর মিতুর সাথে এমনটা করা আমার একদমই ঠিক হয়নি। মিথ্যে বলে ওদের ঠকানোর কারণেই হয়তো আমি এত বড় শাস্তি পেলাম। এদিকে মিলি আর মিতুকে খালি হাতে ফিরে আসতে দেখে তাদের মা মনিকা একটু অবাক হয়। পরক্ষণে দেখতে পায় ওদের হাতে একটা বেগুনের চারা। কি রে মিলি মিতু, তোরা তো বেগুন আনতে গিয়েছিলি, কিন্তু একটা মাত্র বেগুনের চারা নিয়ে ফিরে এলি যে? মা, এটা কোনো সাধারণ বেগুনের চারা না। আমাদেরকে একটা নীল পরী এই চারাটাকে উপহার দিয়েছে। চারাটাকে লাগালেই কালকে থেকে এই বেগুন গাছে সোনার বেগুন ধরতে শুরু করবে। কি বলছিস রে মা মিতু, এই বেগুন গাছে সোনার বেগুন ধরবে? হ্যাঁ মা, ওই নীলপরি তো আমাদেরকে এমনটাই বলেছে। তাহলে গাছটাকে এখনই ঘরের কোণে লাগিয়ে দে, কাল সকালেই দেখা যাবে সত্যি সত্যি এই গাছে কোনো সোনার বেগুন ফলে কিনা। মায়ের কথা মতো মিলি আর মিতু গাছটাকে ওদের ঘরের কোণে লাগিয়ে দেয়। বেলা গড়িয়ে রাত হয়, এরপরে রাত গড়িয়ে সকাল। সকালবেলা উঠেই ওরা তিনজনের ছুটে বেগুন গাছের কাছে আসে, আর আসতেই অবাক হয়ে যায়। মা দেখো দেখো, ওই নীলপরির কথা মতো সত্যি সত্যি বেগুন গাছে সোনার বেগুন ধরে আছে। তাই তো দেখছি রে মিতু, সত্যি সত্যি যে এমন ঘটনা ঘটে যাবে এ তো আমি কোনোদিন কল্পনাও করিনি। মা, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এবারে এই সোনার বেগুন বিক্রি করে আমরা দিব্যি সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। হ্যাঁ রে মা, অবশেষে আমাদের ভাগ্যের চাকা ঘুরেছে। কাজের জন্য এখন আর আমাদের বাড়ি বাড়ি গিয়ে হাত পা ধরতে হবে না। সত্যি এরপর মনিকার পরিবারে আর কোনো দুঃখ রইল না। সোনার বেগুন বিক্রি করে তারা বেশ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।